আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজাকি। রাজাকি ভাই, আপনার সঙ্গে এমন একটি মুহূর্তে যুক্ত হচ্ছি। একটি বছর শেষ হচ্ছে, নতুন একটি বছর আসছে। ঠিক সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত যেখানে সারা বিশ্ব উদযাপন করছে হ্যাপি নিউ ইয়ার। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দেশবাসীকে আপনার মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই অনুষ্ঠান। আপনি বিগত এক বছর খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। দর্শকরাও সাধুবাদ জানিয়েছে এবং দর্শকরা অপেক্ষায় থাকা ভয়েস বাংলার আপনার বক্তব্য শোনার জন্য। তো সেই হিসাবে আপনি ভয়েস বাংলার বিশেষ অতিথি এবং ভয়েস বাংলা দর্শকরা আপনাকে পছন্দ করে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজনীতির একটি পরিস্থিতি গত কয়েকদিন থেকে বেশ ধূম্রজাল। নতুন একটি ঘোষণা নিয়ে পরে গত রাতে তড়িঘড়ি করে সরকারের পক্ষ থেকে বলা হলো সরকারি নতুন ঘোষণা দেবে, জুলাই বিপ্লবের ঘোষণা। এই ঘোষণা ৭২-এর সংবিধান কবর দেয়া, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটি মত পার্থক্য দেখা যাচ্ছে। সেই সঙ্গে জামাত ইসলামের সঙ্গে বিএনপিরও। সব মিলিয়ে আপনি পরিস্থিতিটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। রাজনীতিটা এখন এমন জায়গায় চলে গেছে বাংলাদেশে, জাস্ট এই আনপ্রিডিক্টেবল, মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কারো উপরে কেন যেন আস্থা পাই না, এই জায়গাটায় আমরা আছি। যেমন ধরুন, আমরা প্রথমে আসি একটা জায়গায়, এই যে ৩১ তারিখ মানে আজকে যেটা চলে গেল দিনটা, একটা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। নর্মালি যদি আমরা ঘোষণাপত্রের কথা চিন্তা করি তাহলে সেটা দিতে হয় কিন্তু অপারেশন শুরু করার আগে। আমরা যদি সেই লিবারেশন ওয়ারের দিকে যাই, সেখানে কিন্তু আগে ঘোষণা দিতে হয়, দেওয়ার পর ঐক্যমত্য গঠন করে সেটা এক্সিকিউট করতে হয়। যাই হোক, সেই প্রসঙ্গটা আসার আগে আমি একটা জায়গায় যাচ্ছি, যে আমাদের বাংলাদেশে ব্যতিক্রম ঘটনাটা কি হলো এবার। বাংলাদেশে কি এটা বিপ্লব হয়েছে না গণ অভ্যুত্থান হয়েছে? আমি অনেক বিজ্ঞ লোকজন বলছেন গণ অভ্যুত্থান, বিপ্লব নয়। আবার কেউ বলছেন বিপ্লব, গণ অভ্যুত্থান নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি এটা না বিপ্লব, না গণ অভ্যুত্থান। কারণ আমি যদি একটু পিছনে যাই, আমাদের বঙ্গবন্ধু হত্যার পর, তার সপরিবারে নিহত হওয়ার পর মোস্তাক আহমেদ সাহেব দায়িত্ব নিলেন, বাট হি ওয়াজ ব্যাকড বাই আর্মি। আর্মি পিছনে ছিল কিন্তু সামনে ছিলেন সিভিল লোক। উনি ক্ষমতায় ছিলেন মাত্র ৮৩ দিন। তারপরে কিন্তু ঘটনার পট পরিবর্তন, সময় ব্যবধানে চলে আসলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেব আসার পর কি হইল? টোটাল পাওয়ারটা তার কাছে। প্রশাসন কিন্তু মাঠ থেকে পালায় নাই, টোটাল প্রশাসন মাঠে ছিল। তার মানে যে সিচুয়েশনটা দেশে ছিল, সেটাকে প্রশাসন অ্যালাউ করেনি, জিয়াউর রহমান সাহেবকে অ্যালাউ করছে। তাই তার সে সাকসেসফুল হয়েছে। তারপরে তুমি শর্ট করে চলে আসি এরশাদের এইদিকে। উনি টেক ওভার করার পরেও কিন্তু প্রশাসন পালায়নি, অর্থাৎ উনি রাজত্ব করেছেন, একটা পার্টিও করেছেন। তারপরে যদি গ্যাপ দিয়ে চলে আসেন ২০২৪-এ, ২০২৪-এ যদি আসেন আপনি দেখবেন যে আর টেক ওভার করার পর আর সিভিল গভর্নমেন্ট, জাস্ট মোস্তাক আহমেদের মতো সামনে আছেন আমাদের ইউনূস সাহেব, পিছনে আছেন আর্মি। আমরা দেখতেছি, কারণ ওয়াকারুজ্জামান সাহেব বলছেন ওনার সাথে আছেন, সেই অর্থে। মোস্তাক আহমেদ সাহেব ৮৩ দিন পার করার পর চলে গেছেন, কিন্তু ইউনূস সাহেব এখনো ভাগ্যবান যে মোটামুটি ৪ বছর ৪ মাস পার পার করে ৫ মাসের দিকে চলছেন। আমি বলতে চাচ্ছি, যদি প্রশাসন আপনার পিছনে না থাকে, আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই পুয়ার। এবং আপনি দেখেন, আমি ইউনূস সাহেব যাই করেন না কেন, ওনার সাফল্য আছে। আমরা যেমন অর্থনীতিতে $২০ বিলিয়ন নিয়ে আসছি অলরেডি, আমরা জানি রিজার্ভ। এবং উনি একজন ভালো মানুষ, গ্রহণযোগ্য মানুষ, কিন্তু প্রশাসন এখনো মাঠে নামেনি। প্লাস আমি যদি একটা দিকে যাই, মানে সেই মোস্তাকের আমলটার সাথে যদি এটা মিলাই, আপনি দেখেন তো, এবার সরকার যাওয়ার পর বিচারপতিরা চলে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে গেছে, পুলিশ আসতেছে না, আমলারা আসতেছে না। আবার ১০৬ দ্বারা সংবিধান মোতাবেক আমাদের ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, বৈধ। পাশাপাশি রাষ্ট্রপতি বা সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতি রয়েছেন। এরকম অভ্যুত্থান কি আমাদের দেশে কখনো হয়েছে? হয় নাই।
টোটালটা কিন্তু একটা গ্রিপে ছিল, ইউনূস সাহেবের গ্রিপে টোটালটা নাই। তাহলে আমরা কি হচ্ছি? আমরা না অভ্যুত্থান করতে পারলাম, অভ্যুত্থান করেছি, না বিপ্লব করেছি। বরং বিপ্লব বলতে যা বোঝায় আমূল পরিবর্তন, যেমন কৃষি বিপ্লব। কৃষি বিপ্লব মানে কি? যে সিস্টেমে কৃষিটা চলছে এটা চলবে না। শিল্প বিপ্লব, যে সিস্টেমে চলছে এটা চলবে না, রিভার্স। আবার কোন সময় রাষ্ট্রীয় ভাবে আসে কি বিপ্লব, যে আমরা এই প্রজাতন্ত্রে আসি, আমরা ইসলামিক প্রজাতন্ত্রে করবো, এগুলাকে বলে বিপ্লব। সেই বিপ্লব যদি আপনি হিসাব করেন, সেই বিপ্লব তো 16 বছর যাবত একমাত্র শেখ হাসিনা করছে। কিরকম প্রশ্ন করতে পারেন? 2008-এর 30শে নভেম্বর বা 29শে ডিসেম্বর ক্ষমতা আসার পর উনি 2009-এর 25শে ফেব্রুয়ারি যে কেলেঙ্কারিটা ঘটাইলেন, কি? বাংলাদেশ সেনাবাহিনী চৌকস 57 অফিসারকে কিল করে ফেললেন। তারপরে তিনি আবার আর একটা ট্রিক্স করলেন, কি? যে কাদের ক্ষোভ কাদের ব্যথা শুনতে যাব সেনাকুঞ্জে। সেখানে যারা প্রতিবাদ করছে 200-300 লোকের চাকরি চলে গেছে, এবং বিডিআর এর নাম বদল করে উনি বিজিবি করেছেন, পোশাক বদল করেছেন। তার মানে কি? এটাকে বলে বিপ্লব, অর্থাৎ আমূল পরিবর্তন। এবং সেই ধারাবাহিকতায় আপনি মাঠে দাঁড়াইতে দেন নাই 2013 সালে হেফাজত ইসলাম, টিকতে দিলেন না। বিরোধী দলকে মাঠে থাকতে দিলেন না। তার মানে কি? আমি যা বলি এটা ফাইনাল, এটাকে বলে বিপ্লব। তারপরে বলেন কথা বললে আয়না করে নিয়ে যাবো, এটাকে বলে বিপ্লব। বিচার নাই, যা মন চায় তাই করবেন, বিচার বিরুদ্ধে হত্যা করবেন। তাহলে বিপ্লব বলতে যাবো যায় সেটা। প্লাস তিনি কি করলেন? ডেমোক্রেসি নামে ডেমোক্রেটিক যে আমাদের সংবিধানটা ছিল, সেটা কিন্তু আস্তে 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 অটোক্রেটিক করে ফেললেন। অর্থাৎ ডেমোক্রেসির নামে অটোক্রেসি করে ফেললেন। এটাকে বলে বিপ্লব। আমার আবরণে, আবরণে ডেমোক্রেসি, ভিতরে হইলো আপনার অটোক্রেসি। কিরকম? যেমন পানির বোতলে, যেটা পানি, একটা একটা মানে মিনারেল ওয়াটার বোতলে যদি আপনি হোয়াইট ওয়াইন ঢুকান, ওটার কালারও সাদা। মানুষ দেখবে পানির বোতল, কিন্তু আসলে এটা হোয়াইট ওয়াইন। আবার কোকের বোতলে দেখবেন যে রেড ওয়াইন, মানুষ দেখবে কোকের বোতল, আসলে রেড ওয়াইন। তো উনি কিন্তু এইভাবে অটোক্রেসির বদলে, ডেমোক্রেসির বদলে অটোক্রেসি করছেন ডেমোক্রেসির নামে। সুতরাং বিপ্লব করেছেন হাসিনা সেই অর্থে। এখন আপনি যদি বলেন যে আমরা কি করব, আমাদের এটা কি বিপ্লব নাকি? যেহেতু রাষ্ট্রপতি বৈশা আছেন সংবিধান মোতাবেক, ইউনূস সাহেব বৈশা আছেন 106 মোতাবেক। আবার পাশাপাশি আপনি যদি দেখেন যে রাষ্ট্রপতি যখন 16ই বিজয় দিবস উপলক্ষে দাওয়াত দিল, ইউনূস সাহেবরা গেলেন না। তার মানে পরিষ্কার একটা মতবিরোধ আছে। সুতরাং আপনি মনে করেন এই এটা বিপ্লব আর কি বলে, এটা কি বিপ্লব না অভ্যুত্থান বলা মুশকিল। এটা কারণ হচ্ছে পিছনের কোন ইতিহাসের সাথে মেলে না। তারপরে আসেন সম্প্রতি ছাত্ররা কি করলো, তারা বলছে আহ জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে। ঘোষণাপত্র তো কিন্তু ইনফ্যাক্ট তাদের জুলাই মাসে যখন আন্দোলন শুরু হইলো তখন কোনো এক সময় দেওয়া উচিত ছিল, কিন্তু তাদের ঘোষণাপত্রে কি আছে? মুজিববাদ সংবিধানের কবর রচনা করবে, অর্থাৎ 72-এর সংবিধানটাকে কবর দিবে। ভাই, এটা তো কেউ মানবে না। আপনি 72-এর সংবিধানটাকে যে কবর দিবেন, এই টার্মটাতে এত বেশি নেগেটিভ, এটা মানা কঠিন। প্লাস আগে যদি বলতেন, তাহলে যেহেতু এর আগেই শেখ হাসিনা স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি হিসেবে বিভাজন করে রেখেছে, তাইলে হয়তো আমাদের সেনা প্রধানের সমর্থন পাইতো না। সেই হিসাবে ঠিক আছে, তখন বলেন নাই, ভালো কথা। কিন্তু 5ই আগস্টের পরপর বলা উচিত ছিল, সেটাও কিন্তু বলেননি। বলেননি মানে আইনের ভাষায় বলে জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড। আবার যদি বলেন প্রোক্লেমেশন হারিড, প্রোক্লেমেশন বাড়িড। যাক, তারা তখন বলেন নাই। কিন্তু তারপরে যখন 5ই আগস্ট পার করে ফেললেন, তখন বলা উচিত ছিল। ধরে নিলাম তখন বললে একটা পরিস্থিতি খারাপ হইতো। আপনি যখন 31-12-তে ডিসাইড করলেন যে আপনারা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবেন, সেই হিসাবে সরকার তখন বলল যে এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, কিন্তু আসিফ মাহমুদ এবং নাহিদের স্ট্যাটাসে এটার সাথে একটা সম্পৃক্ততা আমরা পেয়েছি। তো আপনি যেহেতু জুলাই প্রক্লামেশন দিবেনই, দিলে পরে আপনি সরকার বললেন না এটার সাথে আমরা সম্পৃক্ত না, আবার সরকারের প্রেস উইং কেন বললেন যে এই ঘোষণাপত্র সরকার দিবে? সরকার দিবে বলার মানে হচ্ছে যে ছাত্র এখান থেকে সরে আসলো এবং সেই আন্দোলনটাকে রূপান্তরিত করলো কিসে? মার্চ ফর ইউনিটি। অর্থাৎ আপনি শিফট করে ফেললেন। শিফট করে ফেলার মানে আবার আলটিমেটাম দিয়েছেন জানুয়ারির 15-র মধ্যে এই ঘোষণাপত্র দিতে হবে। তার মানে আপনি 24 থেকে কিন্তু 25-এ গেলেন। শুনতে শোনা যাবে কেমন জানেন? 1 বছরের গ্যাপ। অর্থাৎ 24-এর আন্দোলন, আপনি চলে যাচ্ছেন
পঁচিশে। সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আদৌ এইটা বাস্তবায়ন হবে কিনা, ঘোষণাপত্র আসবে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং এখান থেকে তাদেরকে শিফট করা হলো বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং জি। আহ যদি এই প্রোক্লেমেশন না হয়, আমরা যদি লিবারেশন ওয়ারের প্রোক্লেমেশন দেখি, সেটাও কিন্তু 71 সালের প্রথম এটাকে আনলো 10ই এপ্রিল ঘোষণাপত্র, চূড়ান্ত করলো 17ই এপ্রিল। এবং সেখানে যে ঘোষণাপত্রটা আসছিল সেটা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও চলমান ছিল। তারপরে যখন চূড়ান্ত ভাবে 1972 সালের 16ই ডিসেম্বর আমাদের সংবিধান, নতুন সংবিধান চূড়ান্ত হলো, তখন সেটা বাতিল হলো। তা আমার সংবিধান নতুন করা যায়, কিন্তু আপনারা এখন জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইডে পড়ে গেছেন। অর্থাৎ প্রোক্লেমেশন ডিলেইড, প্রোক্লেমেশন ডিনাইড। আমি এখন মোটামুটি নিশ্চিত যে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আর আসবে বলে আমি মনে করি না। সব এটা আমার মিলে ব্যক্তিগত। একটু রাজনীতির অঙ্গনটাও একটু ঘোলাটে, মনে হচ্ছে পারস্পরিক একটা সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ আপনি আপনি যদি ভাবেন এরকম ভাবে জিনিসটাকে, যে পরিবেশ তো অবশ্যই ঘোলাটে। যে একদিকে আহ আমি কালকে একটা টক শোতে ছিলাম, সেখানে বলতেছে, একটা সমন্বয়ক ছিল একটা মেয়ে, তাকে প্রশ্ন করা হইলো যে আপনারা ইউনুস সরকারের আনুকূল্য নিচ্ছেন কিনা, মানে এই যে নতুন পার্টি হবে বা কিছু। সে তখন বলে যে না, আমরা আনুকূল্য নিচ্ছি না। তা আমার পালা যখন আসলে আমি বললাম যে না, ইউনুস সরকার আনুকূল্য দিচ্ছেন। যদি বলেন কিভাবে, যদি বলেন কিভাবে। নাম্বার ওয়ান, আপনি যদি আনুকূল্যের প্রশ্ন আনেন, তাহলে আপনি ইউনুস সাহেব একটা কথা বলছেন যে 17 বছর পর্যন্ত ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আচ্ছা, 17 বছর যদি অন্তর্ভুক্ত করেন, এই মুহূর্তে 17 বছর বয়সের প্রায় 40-42 লাখ ভোটার আছে। আর এটা যদি 2025 সালে আমরা পার করে ফেলি, 26-এর মাঝামাঝি যাই, তাহলে আরো অন্তত 40-45 লাখ 17 বছর বয়সের ভোটার হবে। এটা কিন্তু নতুন প্রজন্ম, এবং এই প্রজন্মকে ভোট দিবে, যেহেতু ইউনূস সাহেব এটা বলছেন। আবার যারা সংস্কার কাজে আছেন, তাতে কিন্তু ইউনূস সাহেবের মতো একটা লোকের এই কথার একটা ইম্প্যাক্ট হয়। তা আপনি 80 লক্ষ ভোটার যদি নতুন পাওয়া যায় 17 বছরের, এবং তাদেরকে যদি এমন বলা হয় সংখ্যানুপাতে নির্বাচন, তাহলে কিন্তু আপনি চিন্তা করেন 40-50টা সিট এখানেই হয়ে যায়। তাহলে এটা একটা আনুকূল্যের ব্যাপার। পাশাপাশি আপনি যদি আগামী 1.5 বছর মেয়াদ নেন, তাহলে মনে হচ্ছে যে নতুন পার্টি করার জন্য 1.5 বছর মেয়াদ দেওয়া হচ্ছে। আমার কাছে এগুলা মনে হয়। তো সুতরাং আনুকূল্য দেওয়ার একটা ব্যাপার রয়েছে, এটার অনেকগুলো কারণ আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা এখন উপদেষ্টা আছেন, এক ইউনূস সাহেব ছাড়া সবাই ভীত সন্ত্রস্ত। আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নাই, তাদের ধারণা যে নতুন সরকার আসলে তাদের অবস্থা কি হবে। সুতরাং তাদের সেফটি সিকিউরিটির জন্য তারা এইগুলা চাচ্ছে। পাবে কি পাবে না সেটা আমি জানি না। এই জি। জায়গাটায় আমরা আছি। জি। অনেক ধন্যবাদ আহ, আপনাকে। দর্শক শুনছিলেন সাম্প্রতিক খুবই একটি হট টপিক, যেটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে রাজনীতিতে, তা নিয়ে আবু হেনা রাজ্জাকীর বিশ্লেষণ। আশা করি আমরা নতুন বছরে আম, আরো নতুন নতুন বিশ্লেষণ নিয়ে আসবো প্রতিনিয়ত। ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।